আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিক্ষায় বাণিজ্যিকরণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের বাংলাদেশে শিক্ষায় কী ধরনের বাণিজ্যিকরণ ঘটেছে। ৮০-র দশকে যখন বাংলাদেশে গার্মেন্টস শিল্পের প্রসার ঘটে, গার্মেন্টস ব্যবসার, তখন সেই সময়ের অনেক চতুর ব্যক্তিরা গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করে, সামান্য বিনিয়োগ করে অনেক বড় 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 ধনকুবের হয়ে গেছে। একসময় যারা বেবি ট্যাক্সিতে চড়ার ভাড়া ছিল না, রিকশায় চড়তে পারতো না, তারা পরবর্তীতে বিএমডব্লিউ, মার্সিডিস বেঞ্চ ব্যবহার করা শুরু করেছে। তাদের দেশে বিদেশে বাড়ি, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা গার্মেন্টস শিল্পের মাধ্যমে তারা ধনী হয়েছে। এভাবে চলতে চলতে একসময় গার্মেন্টস ব্যবসায় আর এগোতে পারল না। কমপ্লায়েন্স এসেছে, অনেক জবাবদিহি এসেছে আন্তর্জাতিকভাবে, শ্রমিকদের অনেক দাবি দেওয়া এসেছে। এরপরে বাংলাদেশের চতুর মানুষরা দুটি ব্যবসায় বিনিয়োগ করেছে। প্রধানত তারা শিক্ষা এবং স্বাস্থ্য। এটা শুনতে খুব ভালো লাগে যে বাংলাদেশের ব্যবসায়ীরা খুব ভালো মানুষ, শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ করেছে। তো তারা এই সেন্সিটিভ বিষয়ে শিক্ষা এবং স্বাস্থ্য, এটা নিয়ে তারা চরম বাণিজ্যিকরণ ঘটিয়েছে, চরম বাণিজ্য করেছে এখানে। আবার যারা বড় ধরনের শক্তিশালী যাদের বাহিনী আছে, সন্ত্রাসী বাহিনী আছে, মাফিয়া, তারা তো রিয়েল এস্টেট ব্যবসা গড়ে তুলেছে। সেটা তো একটা পার্ট আছেই। সেই তারাই আবার স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ করেছে। একে তো তাদের অনেকের এই ল্যান্ডের ব্যবসা আছে, রিয়েল এস্টেট ব্যবসা আছে। এটার মাধ্যমে তারা ৮০-র দশক থেকে অনেক বিত্তশালী হয়েছে গার্মেন্টসের পাশাপাশি। তবে সেখানে সবাই সাকসেস হতে পারেনি। যারা সরকারের কাছাকাছি লোক, প্রতিটি সরকারের, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তাদের সাথে থেকেছে, সরকারের পক্ষে থেকেছে, কাছে থেকেছে। অতি চতুর তারা এই রিয়েল এস্টেট ব্যবসায় উইন হতে পেরেছে। শিক্ষা এবং স্বাস্থ্য আমরা দেখি আমাদের বাংলাদেশের, বিশেষ করে রাজধানী ঢাকাতে বেসরকারি বড় বড় হসপিটাল, ক্লিনিক আমরা দেখতে পাই। এগুলো বিভিন্ন বেসরকারি কোম্পানি করেছে। এখানে বলে না কসাই, এখানে এক ধরনের মানুষকে এক ধরনের জবাই করা হয়, বলে না মানুষের উপকর থেকে জবাই করেছে। যার রোগ ব্যাধি হয় না, সে ওখানে সামান্য কিছু অসুখ বিসুখ নিয়ে গেছে, তাকে ওখানে ভর্তি করালে দেখা যাচ্ছে ১৭ রকমের টেস্ট দিবে, অনেক দিন রাখবে, বা অপ্রয়োজনীয়ভাবে আইসিইউতে রাখবে, লক্ষ লক্ষ টাকা বিল করা হয়। আপনারা জানেন গুলশান একটি বেসরকারি হসপিটাল আছে, সেখানে ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকা পর্যন্ত রোগীর বিল হয়। তার কাছাকাছি আরেকটি মাফিয়ার একটি রিয়েল এস্টেট এরিয়ার মধ্যে, এক মাফিয়ার রিয়েল এস্টেট এরিয়ার মধ্যে আরেকটি আছে, সেখানেও এরকম। সেখানে ভালো চিকিৎসা অবশ্যই আছে, কিন্তু সেটা বিত্তশালীদের জন্য, এবং সেখানে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এভাবে পুরান ঢাকায় দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিত্তশালীদের জন্য বড় বড় হসপিটাল। এর পাশাপাশি তারা শিক্ষায় বিনিয়োগ করেছে, বিভিন্ন স্কুল করেছে, ইউনিভার্সিটি করেছে। তো আমরা দেখতে পাই ঢাকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে তারা স্কুল করেছে, ইউনিভার্সিটি করেছে। ঢাকার বাহিরেও আছে। বাংলাদেশের এমন কোনো সন্ত্রাসী মাফিয়া কোম্পানিকে দেখা যাচ্ছে না যার ইউনিভার্সিটি নেই। তবে স্কুলটা সবার নেই, তবে করতেছে এখন। আবার এই বড় বড় কোম্পানি বাইরে, বড় বড় কোম্পানির বাইরে অনেক চতুর লোক সেনাবাহিনী থেকে চাকরিতে অবসর নিয়েছেন, ব্রিগেডিয়ার বা মেজর জেনারেল ছিলেন, বা বড় ধরনের কালোবাজারি ব্যবসার সাথে জড়িত ছিলেন, সন্ত্রাস ছিলেন। এ ধরনের অনেক ব্যক্তিরা স্কুল খুলে বসেছেন। বড় বড় বিল্ডিং তারা ভাড়া রাখে, অথবা জায়গা কিনে বিল্ডিং করে ফেলে, বেশিরভাগই ভাড়া বিল্ডিং। তো এখানে তাদের কোটি কোটি টাকা ব্যবসা। বা এই বাংলাদেশে অনেক বেকার আছে,
শত শত নারী শিক্ষিত নারীরা রয়েছে শিক্ষিত, তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে সেখানে নেওয়া হয়, স্বল্প টাকা সামান্য টাকা বেতনে তাদেরকে ঢুকিয়ে তাদেরকে শিক্ষক হিসেবে ব্যবহার করছে এবং সেখানে প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যবহার করছে। আমরা মাঝে মাঝে এটা গণমাধ্যমে দেখিও যে সেখানে খুব কম ফ্যাসিলিটিস রয়েছে, স্কুলের ব্যাগ পর্যন্ত রাখতে পারতেছে না, জায়গা নেই, কিন্তু অনেক হাই স্যালারি নিচ্ছে প্রতি মাসে, সেশন ফি নিচ্ছে অনেক মোটা অঙ্কের। তো ঢাকার অভিজাত এলাকাগুলোতে গুলশান, বনানী, বারিধারায়, উত্তরায় যারা থাকে তাদের ছেলে মেয়েদের জন্য দামি দামি স্কুল করা হয়েছে এভাবে। সেখানে হিংসা শেখানো হয়, বৈষম্য শেখানো হয়। আহমদ ছফা নামের একজন ব্যক্তি ছিলেন, আপনারা জানেন, তিনি বলছেন যে যত দামি স্কুল, নামকরা স্কুল, সেখানে তত হিংসা শেখানো হয়, কোট আনকোট। তো আমিও সেটা দেখছি, যে প্রত্যক্ষ করছি, আপনারাও প্রত্যক্ষ করছেন, দেখবেন যে এই সমস্ত নামি দামি স্কুল গুলশান, বনানী, বারিধারা, উত্তরাতে বেশিরভাগই বাচ্চাদেরকে হিংসা শেখায়। সেখানে ইংরেজি শেখায়, আবার ইংরেজিটা ভালোভাবে শেখায় না। সেখানে ইসলামের শিক্ষা তো নেই, পাশ্চাত্যর বিভিন্ন শিক্ষা শেখানো হয়, বা ইন্ডিয়ানদের চাপানো অনেক বাজে কালচার সেখানে প্র্যাকটিস করানো হয়। তো এই সমস্ত স্কুলগুলোতে যারা বিত্তশালী আছে, ঘুষখোর, দুর্নীতিবাজ, কালোবাজারি ব্যবসার সাথে জড়িত, সরকারি চাকরি করে মোটা অঙ্কের বেতন টেতন পায়, ঘুষ খায়, বিভিন্ন ছল ছাতুরি করে ইনকাম করে অনেক টাকা, তাদের ছেলে মেয়েদেরকে সেখানে পড়াতে পারতেছে। সাধারণ যারা কোটি কোটি নাগরিক, যারা সামান্য ইনকাম করে কোনো মতে সংসার চালায়, তাদের ছেলে মেয়েদের জন্য এই প্রাইভেট স্কুলের জায়গা নেই, তাদের সম্ভব না এখানে পড়ানো। যারা কেউ পড়াচ্ছেন তাদের ফতুর হয়ে যাচ্ছেন। আবার বাংলাদেশের আপনারা জানেন সরকারি বহু স্কুল আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ৬৮,০০০ গ্রাম বলা হয়, ৬৪টা জেলা, 7টি বিভাগ, সব জায়গায় সরকারি প্রচুর স্কুল রয়েছে, প্রচুর সংখ্যক স্কুল রয়েছে। আপনার স্বায়ত্তশাসিত স্কুল আছে, সরকারি স্কুল আছে, এমপিওভুক্ত স্কুল রয়েছে। এই সমস্ত স্কুলগুলোতে শিক্ষকরা, তারা মনে করে আমাদের এটা জমিদারি, রবীন্দ্রনাথের যেরকম পারিবারিক জমিদারি ছিল, মনে করে আমাদের এই স্কুলের চাকরি জমিদারি, তারা বেতন তুলে শুধু। তারা সেখানে বাচ্চাদেরকে সময় দিচ্ছে না, পড়াচ্ছে না, তাদের নিজেদের ড্রেস আপ ঠিক নাই, ভাষা ঠিক নাই, তারা অনেকে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে চাকরি নিচ্ছে, তাদের অনেকের চরিত্র ভালো নেই, তাদের আচার আচরণ ভালো নেই, আমল আখলাক ভালো নেই, অনেক ধরনের করাপশনের মধ্যে তারা জড়িত। সেখানের কর্মচারীরা অতি উগ্র, শৃঙ্খল, তারা ঠিক মতন স্কুলের কাজকর্ম করে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে না, ডিউটি পালন করে না, বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে না। ইউনিভার্সিটিগুলো তো এভাবে বিভিন্ন ভাড়া বিল্ডিং রেখে জায়গা টাকা কিনে তারা ইউনিভার্সিটি করতেছে, সেখানে টাকা নিচ্ছে মোটা অঙ্কের। তো এই ধরনের অনেকে পাবলিক ইউনিভার্সিটিতে, সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না, তাদের সেই ছেলে মেয়েগুলো ওখানে অনেকে বাধ্য হচ্ছেন, অনেক মধ্যবিত্ত পরিবার, সেখানে প্রচুর টাকা সেখানে খরচ করতেছেন, কিন্তু ছেলে মেয়ে সেভাবে স্কিল অর্জন করতে পারতেছে না সেখান থেকে। তো এই যে একটি রাষ্ট্র, বলা হয় মুক্তিযুদ্ধের মাধ্যমে, বলা হয় রক্তের বিনিময়ে রাষ্ট্রের স্বাধীনতা অর্জিত হয়েছে 1971 সালে। একটি রাষ্ট্রের নাগরিকরা শিক্ষা থেকে বঞ্চিত, শিক্ষা এখন একটি পণ্যতে পরিণত হয়েছে। সে পণ্যটা হচ্ছে যাদের অধিক অর্থ সম্পদ আছে, তারাই শুধু সেটা ক্রয় করতে পারবে, সাধারণ মানুষের নাগালের বাহিরে সেটা। চরম বৈষম্যের মধ্যে, অথচ মুক্তিযুদ্ধের স্লোগান ছিল বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়ার। এই রাষ্ট্রে এখন মানুষ চরম বৈষম্যের মধ্যে আছে। বাংলাদেশের কোটি কোটি নাগরিকরা আছেন, তাদের সন্তানদেরকে ভালো স্কুলে পড়াতে পারতেছেন না। সরকারি স্কুলগুলোতে করাপশন, স্বায়ত্তশাসিত স্কুলগুলোতে করাপশন, দু একটা নাম করা স্কুলগুলোতে কম্পিটিশন, সেখানে ভর্তি করাতে পারতেছে না, করালেও সেখানে খরচ বেশি, এবং বাইরে প্রাইভেট পড়াতে হয়, সেখানে লেখাপড়া নেই। সার্বিক পরিস্থিতি অত্যন্ত জঘন্য পর্যায়ে। বাংলাদেশের নাগরিকদের জন্য শিক্ষা এখন মনে হচ্ছে যে
এটা চাঁদের দেশে যাওয়ার মতন, মঙ্গল গ্রহে যাওয়ার মতন কোনো ঘটনা। শিক্ষা নাগালের বাহিরে আমাদের আমাদের সমাজে, সোসাইটিতে, আমাদের গ্রামে, আমাদের পাড়া প্রতিবেশীদের আমরা যে স্কুলগুলো দেখি, সরকারি স্কুল, প্রাইমারি স্কুল, প্রতিটি প্রাইমারি স্কুল যেন একটি গোয়াল ঘর। সেখানে টিচাররা তাদের ভাষা ঠিক নেই, স্কুলগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন, সেখানে ঠিক মতন টিচিং দেওয়া হচ্ছে না। অথচ প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা এই প্রাইমারি স্কুলের টিচারদেরকে বেতন দেওয়া হয়। দেশে যত লক্ষাধিক টিচার আছে তাদেরকে হাজার কোটি টাকার উপরে বেতন দেওয়া হয়। এই সরকারি হাই স্কুলগুলো আছে, সরকারি গার্লস স্কুল আছে, এদেরকে হাজার হাজার কোটি টাকা বেতন প্রতি মাসে দিচ্ছে। এই জনগণের পকেট থেকে কেটে ট্যাক্সের টাকা নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশের মানুষ শিক্ষা থেকে বঞ্চিত। এরকম একটি বৈষম্যের রাষ্ট্র গড়ার জন্য এদেশের মানুষ প্রাণ দেননি, রক্ত দেননি। আমরা চাই এমন একটি কল্যাণ রাষ্ট্র হোক যেখানে বাংলাদেশের সকল নাগরিকরা সরকারি স্বায়ত্তশাসিত স্কুলগুলোতে ভালোভাবে লেখাপড়া করতে পারবে, সেখানে পড়লে যাতে বাইরে প্রাইভেট কোচিংয়ে না যেতে হয়, সেখানে ভালো পরিবেশ যাতে পায়, বেসরকারি স্কুলের যাতে এত দাপট না থাকে, বেসরকারি স্কুল যদিও হয় সেখানে এত উচ্চ বেতন থাকবে না, এবং সেখানে ইসলামের শিক্ষা শেখানো হবে, ভালো আদর্শ শেখানো হবে। এমন একটি পরিবেশ আমাদের দরকার। এই জন্য আমাদের দরকার একটি গুড গভর্নেন্স তৈরি করা। সেই গুড গভর্নেন্স তৈরি করতে হলে আমাদের ডেমোক্রেসি ফ্রি আনতে হবে। যে প্রচলিত পৃথিবীতে যে ডেমোক্রেসিটা আছে, সেই ডেমোক্রেসি বাংলাদেশে অনুপস্থিত। সেই ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করে আমাদের গুড গভর্নেন্সও আনতে হবে। তাহলে হয়তো এই পরিবেশটা কিছুটা পরিবর্তন হবে। শ্বাসরুদ্ধকর একটি পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ রয়েছে, এখান থেকে মানুষ উদ্ধার হতে চায়। আসসালামু আলাইকুম।